শুরু করছি আমরা বায়ো কনজারভেশন ফার্স্ট হচ্ছে প্রজেক্ট টাইগার হচ্ছে বিভিন্ন জায়গায় টাইগারকে আমরা তার হ্যাবিটেটকে এবং টাইগারকে প্রোটেক্ট করার জন্য এটা করা হয়েছে, ঠিক আছে না, যাতে এই টাইগার এক্সটিংক্ট না হয়ে যায়। তো বিভিন্ন জায়গায় যেমন ওয়েস্ট বেঙ্গলে করা হয়, বিহারে করা হয়, উত্তরাঞ্চলে করা হয়, উত্তরপ্রদেশে করা হয়, নেপালে করা হয়, সুন্দরবনসে করা হয়, ওয়েস্টার্ন ঘাটসে করা, এগুলো করে কেন? গোল প্রজেক্ট টাইগার ওয়াজ মেন্ট টু আইডেন্টিফাই দ্য লিমিটিং ফ্যাক্টর অ্যান্ড টু মিটিগেট দেম বাই সুইটেবল ম্যানেজমেন্ট। লিমিটিং ফ্যাক্টর মানে কিসের জন্য বাঘ কমে যাচ্ছে বা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে সেইটাকে আইডেন্টিফাই করবে। দ্য ড্যামেজ ইজ ডান টু দ্য হ্যাবিটেট ওয়্যার টু বি রেক্টিফাইড। যদি মানুষের দ্বারা বা ন্যাচারাল কোনো কজের দ্বারা হ্যাবিটেট নষ্ট হচ্ছে এবং তার জন্য বাঘ কমে যাচ্ছে, সেই ড্যামেজটাকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে রিকভার করতে হবে যাতে আরও বেশি ম্যাক্সিমাম ইকোসিস্টেমটা ঠিক থাকে, হ্যাবিটেটটা ঠিক থাকে বাঘের জন্য। দ্য প্রজেক্ট এইমস অ্যাট টাইগার কনজারভেশন ইন স্পেশালি কনস্টিটিউটেড টাইগার রিজার্ভস ফলিং ইন দ্য রিজিয়ন উইদিন ইন্ডিয়া। মানে বিভিন্ন জায়গায় এরকম এম করে টাইগার রিজার্ভস করা হয়েছে এবং বিভিন্ন এরকম হ্যাবিটেট খোঁজা হয়েছে যেটা টাইগারদের লিভ করার জন্য বা থ্রাইভ করার জন্য ভালো, এবং সেখানে তাদেরকে রাখা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, তাদের হ্যাবিটেট যাতে নষ্ট না হয়, বা যদি হ্যাবিটেট নষ্ট হয়েও গিয়ে থাকে তার কারণটা খুঁজে সেটাকে রেক্টিফাই করে ওখানে ব্রিড করে ওদের কনসেন্ট্রেশনটাকে বাড়ানো হয় যাতে ওটা এক্সটিং না হয়ে যায়। নেক্সট রেড ডেটা বুক হচ্ছে মানে IUCN একটা রেড লিস্ট বানিয়েছে অফ দ্য থ্রেটেন্ড স্পিসিস, সেটার মধ্যে প্ল্যান্ট আর অ্যানিমাল দুটোই পড়ে, ফুল ফর্মটা পড়ে নেবে। তো বিভিন্ন রকম ক্যাটাগরি আছে পড়বে, যেমন ক্যাটাগরি নাম্বার 1 স্যাংচুয়ারি পড়ে, ক্যাটাগরি নাম্বার 2তে ন্যাশনাল পার্ক পড়ে, ঠিক আছে না, আর ম্যাপ প্রোগ্রামে বায়ো রিজার্ভ পড়ে। তাছাড়া হচ্ছে ক্যাটাগরি 3তে কারা পড়ে, ক্যাটাগরি 4-এ কারা পড়ে, জাস্ট একবার পড়ে নেবে। হ্যাঁ, এবার এক্সটিংশন স্পিসিস আর ডেফিনেশন আর বলছি না, যারা অলরেডি উবে গেছে। তো স্পিসিস এক্সটিংশন কেন হয়? ন্যাচারাল কজের জন্য হতে পারে, মানুষের অ্যান্থ্রোপোজেনিক রিজনের জন্য হতে পারে। তো দুটো একটা লোকালি এক্সটিংশন, এটা হচ্ছে স্পিসিসটা সেই জায়গাটায় আর নেই কিন্তু অন্য জায়গায় আছে, আর ইকোলজিক্যালি মানে পুরোই গেছে, আর কোনো সে রোলই প্লে করে না, ইকোলজিক্যালি তারা কোনো রোলই নেই, সেমনভাবে এক্সটিংক্ট হয়ে গেছে। তো এক্সটিংক্ট স্পিসিস মানে যে আর নেই, যার কোনো অস্তিত্ব নেই। এক্সাম্পল পড়বে এক্সটিংশন ইন ওয়াইল্ড, মানে হচ্ছে যে যদি তুমি আলাদা করে কাল্টিভেট করো আর্টিফিশিয়ালি তবেই সে বেঁচে থাকবে, আদারওয়াইজ ন্যাচারাল কন্ডিশনে নেই, হিউম্যান কন্ডিশনে একমাত্র সে বেঁচে থাকবে। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার মানে সে মানে সব মানে এই পার্সেন্টেজগুলো মনে রাখবে, ঠিক আছে না, যে 80 থেকে 90% তো অলরেডি ভোগে গেছে, 10%ই বেঁচে আছে, তো তার মধ্যে 50% ইন দ্য নেক্সট 10 ইয়ার্স বা 3 জেনারেশনে থাকবেই না। তো এইগুলো জাস্ট পড়ে দেবে, খুব ইম্পর্টেন্ট। এন্ডেঞ্জার্ড, ভ্যালনারেবল, থ্রেটেন্ড কি, লিস্ট থ্রেটেন্ড কি, এবং তাদের এক্সাম্পল ডেটা হিসেবে তারপরে কোনো ডেটাই নেই। এই নন ইভ্যালুয়েটেড মানে তাদের এখনো ইভ্যালুয়েটই করা হয়নি। আর এই গ্রাফটা থেকে বুঝতেই পারছো সবচেয়ে বেশি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হচ্ছে লাল অ্যাম্ফিবিয়ান, তারপরে কিন্তু ম্যামলস, আর সবচেয়ে কম লাল রাখো ইনসেক্টসের মধ্যে, ঠিক আছে না। তো তার জন্য এটার জন্যই মানে এরা যে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে তার জন্যই তো আমাদের কনজারভেশনটা এসছে। তো ইনসিটু যদি বলি, তো এন্ডেঞ্জার্ড যে স্পিসিসগুলো তাদেরকে নর্মাল ন্যাচারাল হ্যাবিটেটে রেখেই আমরা এক্সটিংক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। সো ইট ইনভলভস প্রোটেকশন অ্যান্ড ক্লিনিং আপ অফ দ্য হ্যাবিটেট itself which may include a great deal of environment preservation। যদি এরকম করা হয় ইনসিটু কনজারভেশন তাহলে তো খুব ভালো, যে খুব ভালোভাবে এনভায়রনমেন্ট হ্যাবিটেট প্রিজার্ভড হবে এবং স্পিসিস এক্সটিংক্ট হবে না। এক্সিটু মানে ইনস্টিটিউতে আর হচ্ছে না, কোলাচ্ছে না, যেন বাইরে আমরা এই ন্যাচারাল হ্যাবিটেটের মতনই একটা আর্টিফিশিয়াল হ্যাবিটেট বানাবো উইচ ইজ ম্যান মেড, এবং তাদেরকে সেখান থেকে সরাবো এবং ওইখানে গিয়ে তাদের কাল্টিভেট করবো বা দেখবো তারা ঠিকঠাক আছে কিনা, তাদের রিপ্রোডাকশন রেটটা বাড়াবো এবং ওখানেই ওরা থাকবে। তো ঝুম কাল্টিভেশন কিছু নেই, ইনসিটু কনজারভেশনেরই একটা উদাহরণ। ঝুম কাল্টিভেশন থেকে কোয়েশ্চেন আসতে পারে বলে এখানে রাখা হয়েছে। ঝুম কাল্টিভেশনের একটা নাম আছে পড়বে, যেখানে কিছু মানুষ গ্রুপ অফ লোক ছিল, এদেরকে ঝুম বলা হতো, এবং এরা কী করতো না, ফরেস্টে চলে যেত এবং ফরেস্টের কিছু গাছ ওরা পুড়িয়ে দিত নিজেদের স্বার্থে, পুড়িয়ে তারপরে কাঠগুলো নিয়ে ওরা ওদের কাজকর্ম করতে। অ্যাজ এ রেজাল্ট তো যে ফরেস্টে তুমি ওই জায়গাটা পুড়িয়ে দিচ্ছ তাহলে তো ওই জায়গাটা খুব ইনফার্টাইল হয়ে যাচ্ছে। তো ক্লিয়ারিং ইজ ডান বাই বার্নিং দ্য ট্রি সো দ্যাট দ্য সয়েল ইজ রিচ ইন পটাশ অ্যান্ড আদার মিনারেলস টু সাস্টেন দ্য ক্রপ। এবং কী করতো, ওরা ওখানে এগ্রিকালচার করতো, মানে ওই জায়গাটা যে পুড়িয়ে যাওয়ার পর ওখানে প্রচুর সয়েলটার উপর প্রচুর মিনারেলস আর পটাশ পড়ে থাকতো, সেখানে ওরা না নিজেদের মতো এগ্রিকালচার করতো। কিন্তু এটা তো অন্যায়, এটা তো করা ঠিক না। কারণ কি, তুমি নিজের স্বার্থের জন্য ওখানে ক্রপ উগাবে বলে চলে যাচ্ছ, নিজের ইকোনমিক ইম্পর্টেন্সের জন্য, কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের ন্যাচারাল হ্যাবিটেট ফরেস্টটাকে তো তোমরা নষ্ট করছো, ঠিক আছে না। তো এটা খুব প্রিমিটিভ আগে হতো, এখন একটু কমেছে, এবং এটা নর্থ ইস্টার্ন হিলি রিজিয়নে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এবং ওদেরকে ঝুমিয়া বলা হয়, ঠিক আছে না। তাহলে দেখো, দ্য প্র্যাকটিস ইনভলভ ক্লিয়ারিং ফরেস্ট কভার, ফরেস্ট তো আমরা নষ্ট করে দিচ্ছি, বা স্লোপ অফ হিলস, ড্রাইং বার্নিং ইট বিফোর দ্য অনসেট অফ মনসুন, মানে বৃষ্টি হওয়ার আগেই আমরা তার আগে এগুলো কুড়িয়ে ক্রপিং করা স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা নর্থ ইস্টের দিকে, বিহার, ওড়িশা এসব দিকে দেখা হতো। তো এখন ঝুম কাল্টিভেশনটাকে স্টপ করে মোটামুটি দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা দেখতে হবে, মানে ইনসিটু কনজারভেশন এটাই দেখে যে ঝুম কাল্টিভেশন যেন না হয়, এটাই। আচ্ছা, কিছু বায়োজিওগ্রাফিক জোনস আছে যারা খুব বায়োডাইভার্সিটি রিচ, সেটা পড়ে রাখতে হবে। কটা জোন ইন্ডিয়ার মধ্যে পড়বে এবং কী কী ফ্লোরাফোনা আছে একটু জাস্ট দেখে নেবে। বায়োজিওগ্রাফিক ক্লাসিফিকেশন, আর দেখো কে কোথায় কোন কোন সেই বায়োজিওগ্রাফিক্যাল এরিয়ায় কোন কোন অ্যানিমালসগুলো আছে। এবার বায়োডাইভার্সিটি কনজারভেশনে যদি আসো, ইনস্টিটিউটে তো বলেছি ন্যাচারাল হ্যাবিট প্রেফার করবে। তো ন্যাচারাল হ্যাবিটের মধ্যে ন্যাশনাল পার্ক
ভাগ করে বায়োস্ফিয়ার, রিজার্ভ ফরেস্ট, স্যাংচুয়ারিগুলো বড় করে আমরা পড়বো। তাছাড়া ওয়েটল্যান্ড কনজারভেশন জন্য রামাসার সাইটস আছে, কিছু ইম্পর্টেন্ট হটস্পট ইন্ডিয়া আছে 4টে পড়বে, স্যাক্রেড লেকস আছে, স্যাক্রেড ফরেস্ট আছে, রিফরেস্ট্রি আছে, অ্যাগ্রো ফরেস্ট্রিও আছে। আর বাইরে যদি বাইরে গিয়ে করা হয় তার জন্য আর্টিফিশিয়ালি বিভিন্ন দেখবে জুলজিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, সিড ব্যাংক আছে, জিন ব্যাংক আছে, যেখানে জিন প্রিজার্ভ করা হয়, সিড ব্যাংকে সিডকে প্রিজার্ভ করা হয়, ঠান্ডায় রেখে ক্রায়ো প্রিজার্ভেশন যেমন ডিএমএসও বা গ্লিসারল দিয়ে তুমি কোনো সেলকে বা কিছুকে প্রিজার্ভ করে রেখেছো, জার্ম প্লাজম কনজারভেশন মানে সেক্স সেলসকে কনজার্ভ করা, ঠিক আছে না এইগুলো। আর ক্যাপটিভ ব্রিডিং মানে তার ন্যাচারাল হ্যাবিটেটে তো কিছু হচ্ছেই না, এক্সটিংক্ট ফেস করছে, যেন বাইরে নিয়ে গিয়ে তাকে আরও বেশি বেশি করে ব্রিড করানো আর্টিফিশিয়ালি কন্ডিশনে, অ্যাজ রেজাল্ট তার নাম্বারটাকে বাড়ানো আন্ডার দ্য হিউম্যান কন্ট্রোল। তো ন্যাশনাল পার্ক হচ্ছে গভর্নমেন্ট মেনটেন করে, এটা একটা ইকোসিস্টেম কনজারভেশন অফ এন এরিয়া অর হ্যাবিটেট। যে টোটাল তুমি যদি দেখো তো মোটামুটি আমাদের দেশে 110খানা ন্যাশনাল পার্ক আছে। এখানে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটিকে অ্যালাউ করা হয় না, কিন্তু 3টের মধ্যে এর সাইজ সবথেকে ছোটো হয়। এটা একটা প্রোটেক্টেড ল্যান্ড এরিয়া, যেখানে অ্যানিমালের প্ল্যানকে আমরা প্রিজার্ভ করে আইউসিএনের সেকেন্ড ক্যাটাগরি আন্ডার এটা পড়ে। ফার্স্ট ইন্ডিয়ার এনপি যদি দেখো সেটা হচ্ছে উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশনাল পার্ক। তো কোথায় এরিয়া এটা জানবে এবং কে কী কী প্রিজার্ভ করছে এটাও জানার চেষ্টা করবে। যেমন কাজিরাঙ্গা রাখছে তোমার টাইগার রিজার্ভ, হাইয়েস্ট টাইগার ডেন্সিটি ইন দ্য বেশি এসে যাচ্ছে ওয়ান হর্ন রাইনোসরাস অ্যান্ড এলিফেন্ট। সুন্দরবন টাইগার রাখে মনে রাখবে ম্যান ইটার টাইগার, বেঙ্গল টাইগার। গালফ অফ মান্নার মনে রাখবে কানহা, কানহা হচ্ছে ওই জঙ্গল বুক ইন্সপিরেশন এই কানহা ন্যাশনাল পার্ক থেকে নেওয়া। সে তোমার রাখছে হচ্ছে স্যাম, ডিয়ার, লেপার্ড, টাইগ্রেস। পেঞ্চ ন্যাশনাল পার্ক ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ডিয়ার, লেপার্ড, টাইগার ইত্যাদি। তারপর স্যাংচুয়ারি একটু বড় সাইজের এলো ন্যাশনাল পার্কের থেকে, এখানে শুধুমাত্র প্ল্যান্ট না শুধু অ্যানিমালকে কনজার্ভ করা হয়। এখানে হিউম্যানকে তাও রাত্রেবেলায় থাকতে দেওয়া হচ্ছে। হিউম্যান অ্যাক্টিভিটি হালকা ফুলকা যেমন টিম্বার ম্যানুফ্যাকচার ওখান থেকে অ্যালাউ করা হয়, রিসার্চ অ্যালাউ করা হয়, রিসার্চ অ্যালাউ করা হয় না সেরকমভাবে, ট্যুরিজম অ্যালাউ করা হয়, কিন্তু আগে ট্যুরিস্টদেরকে পারমিশন নিতে হবে ফ্রম চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, তবেই সে যেতে পারবে। বাউন্ডারি খুব একটা ভালো ওয়েল মেনটেন নয়, এখন অবধি 500খানা, বাট মনে হয় একটু বেড়েছে, 535খানা স্যাংচুয়ারি রিসেন্ট হয়েছে। তাদের দুটো উদাহরণ এখানে দেওয়া আছে এবং কে কী সের জন্য ইম্পর্টেন্ট সেটা অবশ্যই জানবে। নেক্সট ইজ বায়োস্ফিয়ার রিজার্ভ। এখন অবধি 18খানাই নাম্বার আছে ইন ইন্ডিয়া, যেখানে রিসার্চ হয়, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট হয়, আবার বায়ো কনজারভেশনও হয়। এটা হচ্ছে হায়ার বায়োডাইভার্সিটি কনজারভেশন। তো ভেতরে একদম 4 রিজন যেখানে কিচ্ছু অ্যালাউ করা হয় না, সেখানে জাস্ট অ্যানিমাল থাকে, তাদের বায়োডাইভার্সিটিটা মেনটেন করা, কোনো হিউম্যানকে অ্যালাউ করে না। ইটস ভেরি 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 লিগালি প্রোটেক্টিভ এরিয়া এবং হাই মনিটর চলে। তারপরে যে টেম্পারেচারকে বাফারিং জোন বলছে, সেখানে ট্যুরিস্টরা অ্যালাউ, রিসার্চে তুমি করতে যেতে পারো, এডুকেশনাল ট্যুরও অ্যালাউ, বাট পারমিশন নিয়ে যেতে হবে। তারপরে এটা একটু কম রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সোশ্যাল ফার্মিং, ফিশিং, ফরেস্ট্রি সবই অ্যালাউ করছে। ট্রানজিশন জন্য তো কর্পোরেশন এরিয়া, মিউনিসিপ্যালিটি আছে, মানুষের রিসোর্সে থাকতে পারে, লিমিটেড ওয়ার্ক অ্যালাউড। আর এই আঁকাটা জেনে নেবে। আর এই বায়োস্ফিয়ারে কী কী কোথায় কে এখন রিসেন্টলি এটা দেখো অ্যাড করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আগে বায়োস্ফিয়ার ছিল না, কিন্তু রিসেন্টলি কাঞ্চনজঙ্ঘাকেও বায়োস্ফিয়ারে অ্যাড করে দেওয়া আছে। এটা হচ্ছে ডিফারেন্সেস, এটা কে কোথায় আছে। রামাসার তো ওল্ডেস্ট এনভায়রনমেন্ট কনজারভেশন, এটা ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য রাখা হয়েছে। সেখানে কোরাল রিফ, মাউন্টেন সবকেই কনজার্ভ করা হয়, এটার আলাদা করে আলাদা নাম নেই। তো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হচ্ছে 2 ফেব্রুয়ারি মেনটেন করা হয়। এটা দেখে বায়োডাইভার্সিটি, ওয়াটার, সেই জায়গাকার ওয়াটার, বার্ড, ফিশ সব ঠিকঠাক আছে কিনা, কমে যাচ্ছে কিনা, এগুলো দেখার চেষ্টা করা হয়। তো আমাদের উদাহরণ হচ্ছে আমাদের চিল্কা লেক, যেটা আমাদের ওড়িশাতে আছে, ঠিক আছে না। তাছাড়া কোথায় কী কী লেখা আছে পড়ে নেবে এগুলো হচ্ছে জাস্ট। আচ্ছা, আমাদের হটস্পট কি বায়োডাইভার্সিটি হটস্পট আর ক্যারেক্টারাইজড অন দ্য বেসিস অফ এন্ডেমিক ফ্লাওয়ার। এন্ডেমিক মানে সেই ফুলটা শুধুমাত্র সেই জায়গাটাই পাওয়া যায়, ঠিক আছে। এন্ডেমিক ফ্লাওয়ারিং প্ল্যান্ট কী কী আছে এবং আমাদের সেই এন্ডেমিক ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো এবং তার যে হ্যাবিটেট আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে, সেই কটা জায়গাকে হটস্পট বলা হয়। তো আমাদের ওয়ার্ল্ডে তো অনেকগুলো হটস্পটই আছে। তো হটস্পটের ক্রাইটেরিয়া বা তোমার মানে কে হটস্পটের আন্ডারে পড়ে, সেই থিওরিটা তো আনস্ম্যাট দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এরিয়াটার মধ্যে যেন খুব কম ভেজিটেশন মানে উবে যাচ্ছে, তো সেই জন্য মোটামুটি 0.5 বা 1500 স্পিসিস অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম যেন থাকে এবং এন্ডেমিক শুধু ওই জায়গাটাই পাওয়া যায়, অন্য কোথাও যেন না পাওয়া যায়। এবং 70% অফ প্রাইমারি ভেজিটেশন অলরেডি ভোগে চলে গেছে আর নেই। তো গোটা ওয়ার্ল্ডে যদি তুমি দেখো এরকম বায়োডাইভার্সিটি হটস্পট 35খানা আছে, বাট আমাদের ইন্ডিয়াতে 4টেই আছে। তার মধ্যে পড়ে হিমালয়া, ওয়েস্টার্ন ঘাট, শ্রীলঙ্কা, সুন্দরল্যান্ড, ইন্ডো বার্মা ল্যান্ড, জায়গাগুলো পড়বে এবং কোথাকার এবং তাদের এন্ডেমিক কী কী প্ল্যান্ট বা অ্যানিমাল ওইখানে শুধুমাত্র পাওয়া যায় সেটাও পড়ার চেষ্টা করবে। আর বায়োডাইভার্সিটি হটস্পটে তোমার এন্ডেমিজম মানে হচ্ছে এমন একটা প্ল্যান্ট বা এমন একটা অ্যানিমাল শুধুমাত্র সেই হ্যাবিটেটটা ইউনিক আর অন্য কোথাও পাওয়া যায় না, ঠিক আছে না। আর ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে যে সে মানে এমন একটা স্পিসিস ইকোসিস্টেমের ওই জায়গা থেকেই তার মানে জন্ম হয়েছে আর কি, ওখান থেকেই বলা হয় যে ইন্ডিজিনিয়াস। আর এখানে দেখো কিছু এন্ডেমিক স্পিসিস অফ ইন্ডিয়া বলা হয়েছে, এটা একটু পড়বে, মানে শুধুমাত্র ওই জায়গাটাই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর এটা বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য কোনটা বেটার আর কোনটা ওয়ার্স্ট পড়বে, ডিভিডেন্ট জায়গার বিভিন্ন গ্রাসল্যান্ডের নাম পড়তে হবে। আর এগুলো জাস্ট প্রোটোকল, এগুলো আমি আলাদা করে পড়ছি না, কিন্তু প্রত্যেকটা বড় খুব দরকার, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর থ্রেটস টু হিপ্পোর ফুল ফর্মটা পড়ে নেবে একবার কী পড়ছে। আর এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ল ফর প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি, দুটো একটা আছে পড়ে নেবে। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু এক ওয়াইল্ড লাইফ, একবার ফরেস্ট কনজারভেশন, জাস্ট 2-3টের নাম মনে রাখলেই হবে।